লেখিকা সুপ্রিয়া ঘোষের নুন চিনির সংসার। সকাল থেকেই মায়ার শরীরটা ম্যাজ ম্যাজ করছে। কাল রাতে রিনিটা বেশ কয়েকবার জল খেতে চেয়ে ঘুম ভাঙিয়েছে, আর তারপর সেই যে মায়ার চোখের পাতা আলাদা হলো, আর ঘুম এলো না। পাশের বালিশে অয়ন তখন অঘোরে ঘুমোচ্ছে। লোকটার নাক ডাকার শব্দে মাঝে মাঝে মায়ার বিরক্তি লাগে, আবার পরক্ষণেই মায়া ভাবে লোকটা সারাদিন খাটে তো কম না। ভোর 5টায় অ্যালার্ম বাজার আগেই মায়া বিছানা ছাড়ে। রান্নাঘরে জানলা দিয়ে হালকা নীলচে আলো আসতেই সে চায়ের জল চড়ায়। মধ্যবিত্ত গিন্নিদের দিন শুরু হয় ফুটন্ত জলের শব্দ দিয়ে। অয়নের লিকার চায়ের চিনি হবে 1 চামচ, আর মায়ের মানে শাশুড়ি মায়ের দুধে ভাতে চায়ে চিনির বদলে বাতাসা। এই তুচ্ছ খুঁটিনাটিগুলো মনে রাখাই মায়ার 7 বছরের দাম্পত্যের পুঁজি। মাছওয়ালার সাথে আজ সকালে বেশ কিছুক্ষণ দরাদরি হলো। বড্ড দাম হাঁকান হরিপদদা। গত পরশুও তো রুই মাছ 80 টাকা পোয়া দিলেন, আজ 90 কেন? হরিপদ দাঁত বের করে হাসলো। বৌদি, তেলের দাম তো দেখছেন বাজারে, আমাদেরও পেট আছে। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে 2 টাকা কম দিয়ে মাছটা নিল। এই 2 টাকা বাঁচানোটাও যেন একটা ছোটখাটো যুদ্ধ জয়ের মতো। রান্নাঘরে ঘাম মুছতে মুছতে মায়া দেখল অয়ন স্নান করে বেরোচ্ছে। তোয়ালেটা যথারীতি খাটের ওপর ভিজে অবস্থায় পড়ে আছে। মায়া বিড়বিড় করে বলল, কতবার বলেছি তোয়ালেটা বারান্দায় মেলে দিও, কিন্তু কানে তো কথা ঢোকে না। অয়ন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে নির্লিপ্তভাবে বলল, আরে তাড়াহুড়োয় মনে থাকে না, অফিসের ফাইলটা গুছিয়ে রেখেছো তো? মায়ার ইচ্ছা করলো বলতে, আমি কি তোমার পিয়ে, কিন্তু বলল না, বরং ডাইনিং টেবিলে খাবার সাজাতে সাজাতে নিচু স্বরে বলল, শোনো, আজ ফেরার পথে একটু তাড়াতাড়ি এসো। পাশের বাড়ির বৌদি বলছিল কাছেই বড় মেলা বসেছে। রিনি কদিন ধরে খুব বায়না করছে, মেয়েটাকে নিয়ে কি একটু ঘুরে আসা যায় না? অয়ন টাই বাঁধতে বাঁধতে বিরক্ত হয়ে ঘড়ির দিকে তাকালো। মেলা মানেই তো 1000 টাকার ধাক্কা, তার ওপর ওই ধুলোবালি আর ভিড়। অফিস থেকে ফেরার পর শরীরে আর বল থাকে না মায়া, অন্য কোনো দিন হবে। মায়া আর জেদ করল না। 7 বছরে সে বুঝেছে অয়নের কাছে অন্য কোনো দিন মানে হলো একটা অনিশ্চিত ভবিষ্যৎ। সে চুপচাপ প্রেসার কুকারের সিটিটা নামিয়ে দিল। গরম ভাতের ভাপ মায়ার চোখে এসে লাগলো। নাকি ওটা চোখের জল? সেটা বোঝার উপায় নেই। দুপুরে খেতে বসে মায়া দেখলো ফ্রিজে রাখা কালকের ইলিশ মাছের মাথাটা অয়নের জন্যই তুলে রাখা হয়েছে। সে নিজে ডাল আর কুমড়ো ছক্কা দিয়েই খাওয়া শেষ করলো। মধ্যবিত্ত বাড়ির বউদের পাতে বড় মাছের টুকরোটা পড়ার আগে কয়েকবার ভাবতে হয়, কালকের জন্য কি রেখে দেব, অয়ন রাতে যদি খেতে চায়। বিকেলবেলা রিনি যখন ঘুম থেকে উঠে ফ্রক পরে নাচানাচি শুরু করলো, মা মেলায় যাব না, তখন মায়ার বুকটা হু হু করে উঠল। সে ভাবল, কেন সে সব সময় অয়নের মর্জির ওপর নির্ভর করবে? সে কি একা পারে না নিজের সন্তানকে একটু আনন্দ দিতে? মায়া আলমারি খুলে নিজের একটা পছন্দের জামদানি শাড়ি বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই অবাক হলো। চোখের তলায় কালচে ছোপ পড়েছে, হাতগুলো বাসন মাজার রুক্ষতায় খসখসে। তবুও শাড়িটা পরতেই যেন হারানো মায়াটা একটুখানি ফিরে এলো। হালকা কাজল আর একটা লাল টিপ, ব্যাস এই তো সে। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। অয়ন, এই অসময়ে? মায়া দরজা খুলতে দেখলো অয়ন দাঁড়িয়ে আছে। মুখটা রোদে পুড়ে লাল হয়ে গেছে, শার্টের হাতা গোটানো, হাতে একটা প্লাস্টিকের বড় প্যাকেট আর 1 ঠোঙা গরম চিনে বাদাম। অয়ন মায়াকে দেখে একটু থমকে গেল। ম্লান হেসে বলল, সাজুগুজু করেছো দেখছি। রিনির জন্য একটা ফ্রক নিয়ে এলাম মেলায় পরবে বলে, আর ভাবলাম মেলায় তো অনেক কিছু খাবে, তার আগে একটু বাদাম খেয়ে জল খেয়ে নাও। চলো রেডি হয়ে নাও, আমি একটু জল খেয়েই বেরোবো। মায়ার এতক্ষণের সব অভিমান, সব নালিশ যেন ওই বাদামের ঠোঙার গন্ধে কর্পূরের মতো উড়ে গেল। সে কি খুব বেশি কিছু চেয়েছিল? না শুধু এই একটুখানি খেয়াল রাখা? কিন্তু মেলায় পৌঁছে যখন ভিড়ের মধ্যে অয়ন হঠাৎ মায়ার হাতটা শক্ত করে ধরল, আর ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে অয়নের পুরনো প্রেমিকা শ্রেয়াকে আসতে দেখল। মেলার মাঠের এক পাশে একটা বিশাল নাগরদোলা বনবন করে ঘুরছে।
সেই ক্যাচ ক্যাচ শব্দের মাঝেই মায়া দেখল অয়ন হঠাৎ পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। অয়নের হাতের মুঠিটা মায়ার কবজিতে যেন আলগা হয়ে এলো। মায়া সামনে তাকাতেই দেখল এক মহিলা দাঁড়িয়ে, পরনে দামি ফ্রেঞ্চ শিফন শাড়ি, কাঁধে ঝোলানো লেদার ব্যাগটা মায়ার 1 মাসের ঘর খরচের থেকেও বেশি দামি হতে পারে। অয়ন, তুমি এখানে এই ভিড়ের মেলায়? মহিলাটির কণ্ঠস্বর বেশ ধারালো, অথচ তাতে একটা আলগা আদরের টান আছে। অয়ন যেন একটু অপ্রস্তুত, ঠোঁটের কোণে একটা শুকনো হাসি টেনে বলল, হ্যাঁ শ্রেয়া, এই তো। রিনি আর মায়াকে নিয়ে এলাম মেলা দেখাতে। রিনিটা বড্ড বায়না করছিল। শ্রেয়া নামটা শুনতেই মায়ার বুকের ভেতরটা যেন কেউ মুচড়ে দিল। বিয়ের আগে অয়নের জীবনে এক শ্রেয়া ছিল, মায়া তা জানতো, কিন্তু সেই অতীত যে মেলার এই ভ্যাপসা গরমে এভাবে সশরীরে হাজির হবে তা সে ভাবেনি। শ্রেয়া এক পলক মায়ার দিকে তাকালো। মায়ার সাধারণ তাঁতের শাড়ি, কপালে লেপ্টে যাওয়া টিপ আর ঘামে ভেজা মুখটা যেন শ্রেয়ার নিখুঁত মেকআপের সামনে বড্ড বেমানান। শ্রেয়া হাসি মুখে বলল, বাহ, তোমার স্ত্রী তো খুব ঘরোয়া, একদম আদর্শ বাঙালি বউ। আর এই বুঝি তোমার মেয়ে? ঠিক তোমার মতো চোখগুলো পেয়েছে। রিনিকে আদর করতে করতে শ্রেয়া অয়নের সাথে গল্প জুড়ে দিল। অফিসের পুরনো কলিগদের কথা, কে কোথায় সেটেলড হলো আর কে কত মাইনে পাচ্ছে। মায়া সেখানে যেন এক নিছক দর্শক। অয়নও যেন ভুলে গেছে সে মায়ার হাত ধরে মেলায় এসেছিল। অয়নকে আজ অন্য রকম লাগছে, অনেক বেশি চনমনে, অনেক বেশি হাসি খুশি। যে অয়ন বাড়িতে সারাদিন ক্লান্ত বলে সোফায় গায়ে এলিয়ে দেয়, সে এখন শ্রেয়ার প্রতিটি কথার উত্তর দিচ্ছে পরম উৎসাহে। মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে মাটির পুতুলের দোকানের দিকে তাকিয়ে রইল। সে ভাবছিল, সংসারে জাতাকলে পিষ্ট হতে হতে সে হয়তো অয়নের সেই স্মার্ট সঙ্গীটা হতে পারেনি। সে হয়েছে শুধু চাল ডালের হিসাব রাখা আর বাচ্চার জলপটি দেওয়া এক ক্লান্ত নারী। শ্রেয়া হঠাৎ বলল, জানো অয়ন, আমি তো সিঙ্গাপুর থেকে ফিরলাম গত মাসে। সেখানে একটা প্রজেক্ট ছিল, চলো না সামনের সপ্তাহে একদিন কোনো ক্যাফেতে বসি। পুরনো বন্ধুদের গেট টুগেদার হবে। তোমার নম্বরটা কি সে পুরনো নম্বরই আছে? অয়ন একটু ইতস্তত করে মায়ার দিকে তাকালো। মায়া তখন মন দিয়ে রিনির ফ্রকের কুচি ঠিক করছে, যেন সে কিছুই শুনছে না। অয়ন নিচু স্বরে বলল, হ্যাঁ, নম্বর একই আছে, দেখব, সময় পেলে নিশ্চয়ই হবে। মেলা থেকে ফেরার পথে রিকশায় মায়া আর অয়ন পাশাপাশি বসে আছে। রিনি অয়নের কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। রিকশার চাকা গর্তে পড়লে মায়ার শরীরটা অয়নের গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, কিন্তু অয়ন যেন আজ পাথর। তার দৃষ্টি বাইরের অন্ধকারে। চিনে বাদামের সে ঠোঙাটা মায়ার হাতের মুঠোয় এখন চ্যাপ্টা হয়ে গেছে। তার স্বাদ যেন তেতো বিষের মতো লাগছে। বাড়ি ফিরে অয়ন যখন পাঞ্জাবিটা ছাড়ছে, মায়া আলমারি থেকে ঘরোয়া কাপড় বের করতে করতে ধীর গলায় বলল, শ্রেয়া তো বেশ সুন্দরী, তাই না? কথা বলার ঢংটাও বেশ আলাদা। অয়ন আয়নার দিকে তাকিয়ে ঘড়িটা খুলতে খুলতে নির্লিপ্তভাবে বলল, ও তো বরাবরই নিজেকে মেনটেন করে চলে, আর কর্পোরেট লাইফে ওসব লাগে কেন? হঠাৎ এই প্রশ্ন। মায়া ম্লান হেসে বলল, কিছু না, ও তো তোমাকে কফি খেতে ডাকলো, যেও, কতদিন তো বন্ধুদের সাথে আড্ডা দাও না। অয়ন হাসলো, তারপর বলল, ধুর, ওইসব ক্যাফে ট্যাফে এখন আর আমার পোষায় না মায়া। তার চেয়ে কাল সকালে একটু গরম গরম লুচি আর আলুর দম করো তো। মা বলছিল অনেকদিন ভালো কিছু খাওয়া হয়নি। মায়া জবাব দিল না। সে বিছানা পাততে পাততে ভাবল, অয়ন কি সত্যি শ্রেয়ার প্রস্তাব উপেক্ষা করলো, নাকি মায়ার সামনে নাটক করছে? সে তো দেখল শ্রেয়া যখন ফোন নম্বর চাইল, অয়ন একবারও না বলেনি। রাতের অন্ধকারে যখন অয়ন অঘরে ঘুমিয়ে পড়ল, মায়া জানলার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশটা মেঘলা। মায়ার মনে হলো নুন আর চিনির এই সংসারে আজ যেন নুনের ভাগটা বড্ড বেশি হয়ে গেছে। সে কি শুধুই অয়নের ঘরের ঘানি টানা এক পরিচারিকা, নাকি অয়নের হৃদয়ে আজও তার কোনো জায়গা আছে? হঠাৎ পাশে টেবিলে রাখা অয়নের ফোনে একটা মেসেজে টুং করে শব্দ হলো। মায়ার হাতটা কাঁপতে শুরু করলো। স্ক্রিনে ভেসে ওঠা নামটা কি তবে শ্রেয়ার? মায়ের বুকের ভেতরটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। একদিকে বহু বছরের সংস্কার আর বিশ্বাস, অন্যদিকে এক অদ্ভুত নারীসুলভ কৌতূহল যেটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অয়ন অঘরে ঘুমোচ্ছে, ওর শান্ত নিঃশ্বাসের শব্দে ঘরে এক অদ্ভুত স্তব্ধতা। মায়া পা টিপে টিপে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। টেবিলের ওপর রাখা অয়নের ফোনটা অন্ধকারে জোনাকির মতো জ্বলছে। মায়ার হাতটা কাঁপছে। জীবনে কোনোদিন সে অয়নের ফোন ছুঁয়েও দেখেনি। বিশ্বাসটাই ছিল তাদের সংসারের খুঁটি।
ছুটি, কিন্তু আজ মেলার ওই ধুলোবালি মাখা সন্ধ্যায় শ্রেয়ার সেই বাঁকা হাসি আর অয়নের অপ্রস্তুত চাউনি মায়ার বিশ্বাসের দেওয়ালে একটা ফাটল ধরিয়ে দিয়েছে। মায়া ফোনটা হাতে নিল। প্যাটার্ন লকটা তার চেনা, রিনির জন্ম তারিখ। আঙুল কাঁপতে কাঁপতে লকটা খুলল। হোয়াটসঅ্যাপ খুলতেই প্রথমেই দেখা গেল একটা অপরিচিত নম্বর। কোনো নাম সেভ করা নেই, কিন্তু ডিপিতে সেই চেনা মুখ শ্রেয়া। নীল জলরাশির সামনে দাঁড়িয়ে হাসছে, ঠিক যেন কোনো সিনেমার নায়িকা। মায়া মেসেজটা পড়ল, হ্যাঁ স্টিল অ্যাওয়েক। মেলায় তোমাকে দেখে খুব ভালো লাগলো। কতদিন পর দেখা হলো বলো তো। পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। কাল দুপুরে কি একবার লাঞ্চে আসা যায়? তোমার ফেভারিট সেই চাইনিজ রেস্টুরেন্টে? রিপ্লাই দিও। মায়ার চোখের সামনেটা যেন ঝাপসা হয়ে এলো। তোমার ফেভারিট সেই চাইনিজ, তার মানে শ্রেয়া আজও জানে অয়নের পছন্দের কথা। মায়া 7 বছর ধরে অয়নকে রোজ রাতে রুটি তরকারি আর ডাল ভাত খাওয়ায়, কিন্তু অয়ন কোনোদিন বলেনি যে তার চাইনিজ প্রিয়। মায়া তো ভেবেছিল অয়ন ডাল পোস্ত পেলেই খুশি। মায়া আরও একটু স্ক্রোল করলো, বুকটা ধক করে উঠল যখন দেখলো অয়নও মেসেজ করেছে। মেলা থেকে ফেরার পথে রিকশায় বসে অয়ন লিখেছিল, তুমিও খুব সুন্দর আছো শ্রেয়া, একদম পাল্টাওনি। মায়ার মনে হলো সারা ঘরটা দুলছে। যে মানুষটা মেলা থেকে ফেরার পথে পাথরের মতো চুপচাপ ছিল, সে শ্রেয়ার সাথে এভাবে কথা বলছিল। মায়া ফোনটা যথাস্থানে রেখে দিয়ে জানলার গ্রিলটা শক্ত করে ধরল। বাইরের আকাশ থেকে ঝিরঝিরে বৃষ্টি নামছে। এই 7 বছরের ত্যাগ, বাজারের ফর্দ মেলানো, শাশুড়ির সেবা, ঋণীর দেখাশোনা, সবই কি তবে মূল্যহীন? পরদিন সকালে মায়া যখন রান্নাঘরে চা করছে, তখন তার শরীরে কোনো উদ্যম নেই। অয়ন রোজকার মতো অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মায়া, আমার নীল শার্টটা আয়রন করা নেই কেন? অয়ন আলমারি হাতড়াতে হাতড়াতে বিরক্তি নিয়ে বলল। মায়া শান্ত গলায় বলল, সময় পাইনি। কাল মেলা থেকে ফেরার পর শরীরটা ভালো ছিল না। অয়ন একটু থমকে তাকালো। মায়ার চোখের নিচের কালি আর ফ্যাকাশে মুখটা আজ যেন তাকে একটু ভাবালো। সে কাছে এসে মায়ের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? মেলায় খুব ধকল গেছে বুঝি? আজ বরং রান্না না করে বাইরে থেকে কিছু আনিয়ে নি। মায়া তির্যকভাবে হেসে বলল, বাইরে থেকে কেন? তোমার তো আজ লাঞ্চে যাওয়ার কথা আছে। অয়ন চমকে উঠল, ওর চোখের মণি দুটো কুঁচকে গেল। মানে কার সাথে লাঞ্চ? মায়া চায়ের কাপটা টেবিলের ওপর সশব্দে নামিয়ে রেখে অয়নের চোখের দিকে সরাসরি তাকালো। এই প্রথম মায়া মাথা নিচু করে নেই। শ্রেয়ার সাথে তোমার সেই ফেভারিট চাইনিজ রেস্টুরেন্টে? সে তো তোমাকে ইনভাইট করেছে, তাই না? ঘরের আবহাওয়া এক লহমায় বদলে গেল। অয়ন বুঝতে পারল মায়া ফোন দেখেছে। সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি আমার ফোন চেক করেছো মায়া? এটা আমি আশা করিনি। আর আমি কি আশা করেছিলাম যে মেলা থেকে ফেরার পথে তুমি অন্য একজনকে সুন্দরী বলে মেসেজ করবে? মায়ার গলায় এবার কান্নার বদলে তেজ উপচে পড়ছে। আমি কি শুধুই তোমার ঘরের কাজ গুছিয়ে রাখার মেশিন অয়ন? আমার কি কোনো মন নেই? নাকি আমি সুন্দরী নই বলে আমার কোনো দাম নেই তোমার কাছে? অয়ন কোনো উত্তর দিল না। সে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, তুমি ব্যাপারটাকে তিল থেকে তাল করছো। মায়া পাথরের মতো দাঁড়িয়ে রইল। আজ রিনি স্কুলে গেছে, মা মন্দিরে। নিস্তব্ধ বাড়িতে মায়া নিজেকে খুব একা আবিষ্কার করলো। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মায়া ভাবল অয়ন হয়তো কিছু ভুলে গেছে। দরজা খুলতে এসে দেখল সামনে এক অপরিচিত লোক দাঁড়িয়ে, হাতে একটা আইনি খাম। খামটা হাতে নিয়ে মায়ার হাত পা ঠান্ডা হয়ে এলো। অয়ন কি তবে সত্যি কোনো চরম সিদ্ধান্ত নিতে চলেছে, নাকি এই খামের ভেতর লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? মায়ার হাত কাঁপছে। খামটা হাতে নিয়ে সে সোফায় ধপ করে বসে পড়ল। আইনি খাম মানে তো ডিভোর্স নয়, অন্য কিছুও হতে পারে। বুক ঢিপঢিপানি সামলে মায়া খামটা ছিল। ভেতরে কোনো আইনি নোটিশ নেই, বরং আছে একগুচ্ছ পুরনো ছবি আর একটা হাতে লেখা চিঠি। ছবিগুলো মায়ার বিয়ের আগের, অয়ন আর শ্রেয়ার। কোনো এক পাহাড়ে ওরা ঘুরতে গিয়েছিল। দুজনের হাসি মুখগুলো যেন মায়াকে উপহাস করছে। চিঠিতে লেখা, মায়া, জানি এই ছবিগুলো দেখে তোমার খুব কষ্ট হবে, কিন্তু অয়নকে আমি ছাড়বো না। ও আমার ছিল, আমারই থাকবে। আজ দুপুরে ও আমার সাথে লাঞ্চে আসছে, পারলে ঠেকিয়ে রেখো। ইতি শ্রেয়া। মায়ার মাথায় রক্ত চড়ে গেল। তার মানে শ্রেয়া পরিকল্পিতভাবে এই খাম পাঠিয়েছে তাদের সংসারে আগুন লাগাতে। আর অয়ন, সে কি সত্যিই যাবে? মায়া ঘড়ির দিকে তাকালো। দুপুর 1টা। অয়নের অফিস থেকে ওই চাইনিজ রেস্টুরেন্টটা খুব বেশি দূরে নয়। মায়া আজ আর হার মানবে না। সে ঝটপট তৈরি হয়ে নিল। কোনো দামি শিফন নয়, পরল নিজের একটা নর্মাল লাল পাড় সাদা শাড়ি। চোখে কাজল দিল গাঢ় করে, যেন আগুনের শিখা জ্বলছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল,
7 বছর ধরে এই সংসারটা আমি তিল তিল করে গড়েছি, একটা বাইরের মেয়ে এসে সেটা ভেঙে দিয়ে যাবে? অত সহজ নয়। রেস্টুরেন্টের ভেতরে এসির ঠান্ডা আমেজ। এক কোণায় কাচের জানলার পাশে বসে আছে অয়ন আর শ্রেয়া। শ্রেয়া আজ আরও বেশি মোহময়ী। অয়নের প্লেটে নিজে হাতে খাবার তুলে দিচ্ছে। অয়ন হাসছে, তবে সেই হাসিতে যেন একটা অপরাধবোধ মিশে আছে। মায়া ধীর পায়ে এগিয়ে গেল। টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই অয়ন চমকে উঠল। ওর হাতের কাটা চামচটা প্লেটে পড়ে গেল টুং করে। মায়া, তুমি এখানে? অয়ন যেন ভূত দেখল। মায়া খুব শান্ত গলায় বলল, কেন আসতে পারি না? তোমার ফেভারিট চাইনিজ খাওয়া হচ্ছে আর আমি বাড়িতে ডাল ভাত খাবো, সেটা কি হয়? শ্রেয়া বাঁকা হেসে বলল, আরে এসো মায়া, বসো আমাদের সাথে। আমি অয়নকে জোর করে নিয়ে এলাম। মায়া বসলো না। সে ব্যাগ থেকে সেই খামটা বের করে টেবিলের ওপর ছুঁড়ে দিল। শ্রেয়ার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। অয়ন অবাক হয়ে ছবিগুলো দেখল। এসব কি শ্রেয়া? তুমি মায়াকে এসব পাঠিয়েছ? অয়নের গলায় এবার বিস্ময় আর রাগ। মায়া শ্রেয়ার চোখের দিকে তাকিয়ে বলল, শ্রেয়া দিদি, আপনি সিঙ্গাপুরে বড় চাকরি করেন, দামি পারফিউম মাখেন, কিন্তু একটা জিনিস আপনার নেই, সেটা হলো আত্মসম্মান। যে মানুষটা 7 বছর আগে আপনাকে ছেড়ে দিয়েছে, তার পেছনে আজ ছবি পাঠিয়ে ঘর ভাঙার চেষ্টা করাটা কি খুব বেশি সস্তা হয়ে গেল না? রেস্টুরেন্টের অন্য টেবিলের লোকজন তাকাচ্ছে। শ্রেয়া ফোঁস করে উঠে বলল, অয়ন আমাকে ভালোবাসতো। আমরা একসাথে পাহাড়ে গিয়েছিলাম। মায়া তাকে থামিয়ে দিয়ে বলল, পাহাড়ে গিয়েছিলেন হয়তো, কিন্তু এই 7 বছর অয়ন যখন জ্বরে ভুগেছে আমি রাত জেগে জলপট্টি দিয়েছি। ওর বাবা যখন হাসপাতালে ছিল আমি করিডোরে রাত কাটিয়েছি। সংসারে নুন তেলের হিসাব আমি মেলাই, আপনি নন। অয়ন হয়তো আপনার সাথে 2 ঘন্টা হাসি গল্প করতে পারে, কিন্তু দিনের শেষে ও আমার হাতের তৈরি ডাল ভাত খেয়ে নিশ্চিন্তে ঘুমোয়। অয়ন এবার উঠে দাঁড়ালো। সে মায়ের হাতটা শক্ত করে ধরল। শ্রেয়ার দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন গলায় বলল, ভুল করেছিলাম শ্রেয়া। তোমার মেসেজ দেখে ভেবেছিলাম পুরনো বন্ধুর সাথে দেখা করব, কিন্তু তুমি যে এত নিচে নামবে সেটা ভাবিনি। আমার বর্তমানটা মায়াকে নিয়েই, আর আমার ভবিষ্যৎটা রিনিকে ঘিরে। সেখানে তোমার কোনো জায়গা নেই। অয়ন মায়াকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। অয়ন একটা ট্যাক্সি ডাকলো। ট্যাক্সির ভেতরে মায়া জানলার দিকে তাকিয়েছিল। অয়ন হঠাৎ মায়ার কাঁধে মাথা রাখলো। নিচু স্বরে বলল, আমায় ক্ষমা করো মায়া। আসলে মধ্যবিত্ত জীবনে একঘেয়েমি চলে এসেছিল বলে হয়তো একটু বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম চিনে বাদাম দেওয়া সাধারণ সংসারটাই আমার আসল ঠিকানা। মায়া কিছু বলল না, শুধু অয়নের হাতটা শক্ত করে ধরল। তার মনে হলো আজ যেন তাদের নুন চিনির সংসারে চিনির ভাগটা একটু বেশি মিষ্টি লাগছে। কিন্তু বাড়ি ফেরার পর কি সব মিটে যাবে, নাকি শ্রেয়া আরও বড় কোনো চাল চালবে? ট্যাক্সিতে অয়নের কাঁধে মাথা রেখে মায়ার মনে হয়েছিল জয়টা বোধহয় তার হয়ে গেছে, কিন্তু বাড়ি ঢোকার মুখে ছন্দপতন। বসার ঘরে থমথমে মুখে বসে আছেন শাশুড়ি মা। তার সামনে সেন্টার টেবিলে রাখা কয়েকটা খোলা কাগজ আর হাতে ফোন। মায়া আর অয়নকে একসাথে ঢুকতে দেখে তিনি চশমার ওপর দিয়ে একটা কড়া চাউনি দিলেন। খুব তো মেলা দেখার রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে, তা বাড়ির বড়দের কি মানুষ বলে গণ্য করিস তোরা? শাশুড়ির গলার স্বরে বরফ জমা ঠান্ডা। অয়ন অপ্রস্তুত হয়ে বলল, মা আসলে হঠাৎ করে। মা মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, হঠাৎ করে কি? এই যে শ্রেয়া মেয়েটা আমাকে ফোন করে আধ ঘন্টা ধরে কাঁদলো, তার কি হবে? ও তো বলল মায়া নাকি আজ রেস্টুরেন্টে গিয়ে সবার সামনে ওকে অপমান করেছে, এমনকি গায়ে হাত তুলতেও ছাড়েনি। শুধু তাই নয় অয়ন, তুই নাকি ওর থেকে টাকা ধার নিয়েছিস অফিসের কাজের নামে। মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। শ্রেয়া এত দূর নেমেছে, সে শাশুড়িকে ফোন করে মিথ্যে বলেছে। মায়া ধীর গলায় বলল, মা ওসব মিথ্যে কথা। ও তো আমাদের সংসার ভাঙার জন্য বাড়িতে পুরনো ছবি পাঠিয়েছে। ছবি তো আমি দেখেছি মায়া। শাশুড়ি এবার সোজা হয়ে বসলেন। ছবিতে তো আমার ছেলেকে বেশ খুশি দেখাচ্ছিল। আর শোনো মায়া, আমার ছেলের পুরনো প্রেম নিয়ে তোমার এত জ্বালা কেন? ও তো তোমার কাছেই আছে, কিন্তু বাইরের একটা মেয়ের গায়ে হাত তোলা আমাদের বাড়ির শিক্ষা নয়। আর টাকার ব্যাপারটা কি অয়ন? অয়ন আমতা আমতা করতে লাগলো। মায়া দেখলো অয়নের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে কি সত্যি অয়ন টাকা নিয়েছিল? মায়ার সন্দেহ সত্যি হলো যখন অয়ন মাথা নিচু করে বলল, মা আসলে গত মাসে অফিসের একটা অডিটে কিছু টাকার শর্টেজ হয়েছিল। আমি কাউকে না জানিয়ে শ্রেয়ার থেকে 50,000 টাকা নিয়েছিলাম। ভেবেছিলাম মাস কাবারি বোনাস পেলে শোধ করে দেব।
মায়ার পায়ের তলার মাটি যেন সরে গেল। যে অয়ন সকালে বলছিল শ্রেয়া তার অতীত, সে অয়ন 1 মাস ধরে শ্রেয়ার ঋণে ডুবে আছে। আর মায়া কিনা বাজারে 2 টাকা বাঁচানোর জন্য লড়াই করে। এই বিশ্বাসঘাতকতা মায়ার সহ্য ক্ষমতার বাইরে চলে গেল। মায়া কোনো চিৎকার করলো না, শান্ত পায়ে ঘরে গিয়ে আলমারি থেকে নিজের একটা ট্রলি ব্যাগ বের করলো। ঋণীর কয়েকটা জামা আর নিজের প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিতে লাগলো সে। অয়ন ঘরে ঢুকে হতভম্ব। মায়া, এসব কি হচ্ছে? আমি তো টাকাটা শোধ করে দিতাম। মায়া ব্যাগের চেনটা টেনে সোজা হয়ে দাঁড়ালো। টাকাটা বড় কথা নয় অয়ন, বড় কথা হলো লুকোচুরি। তুমি শ্রেয়ার ঋণে আছো জেনেও আমাকে বুঝতে দাওনি, আর আজ তোমার মা আমাকে চোর আর গুন্ডা বানাচ্ছে ওই মেয়ের কথায়। অথচ তুমি একবারও প্রতিবাদ করলে না। যে সংসারে সম্মানের চেয়ে টাকার দাম বেশি, সেখানে আমার আর থাকা সাজে না। রিনি তখন মাত্র স্কুল থেকে ফিরেছে। মায়া রিনির হাতটা ধরল। শাশুড়ি বারান্দা থেকে চেঁচিয়ে উঠলেন, যাও দেখি, কোথায় যাও? বাপের বাড়ি গিয়ে ওঠো, দেখি কতদিন তারা তোমায় বসিয়ে খাওয়ায়। মায়া দরজার কাছে দাঁড়িয়ে ফিরে তাকালো। বাপের বাড়ি যাব না মা, আমার নিজেরও একটা পরিচয় ছিল বিয়ের আগে। 7 বছর ধরে এই সংসারে ঘানি টানতে টানতে সেটা ভুলে গিয়েছিলাম। আজ থেকে সেটা আবার মনে করার চেষ্টা করব। মায়া যখন সিঁড়ি দিয়ে নামছে, অয়ন পেছন থেকে ডাকলো, মায়া শুনছো? কিন্তু মায়া আর ফিরে তাকালো না। রাস্তায় বেরিয়ে আসতে দেখলো একটা কালো গাড়ি ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে আছে শ্রেয়া, তার ঠোঁটে এক পৈশাচিক জয়ের হাসি। শ্রেয়া গাড়ি থেকে নেমে মায়ার সামনে এসে দাঁড়ালো। নিচু স্বরে বলল, বলেছিলাম না মায়া, অয়নকে আমি ছাড়বো না। 50,000 টাকায় তোমার 7 বছরের সংসারটা আমি কিনে নিলাম। কেমন লাগলো? মায়া রিনির হাতটা আরো শক্ত করে ধরল। তার চোখের জল ততক্ষণে শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে শ্রেয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সংসারটা তুমি কেননি শ্রেয়া, অয়নকে কিনেছো। আর যে স্বামী বিক্রি হয়ে যায় তাকে আমি দান করেই অভ্যস্ত। মায়া রিকশায় উঠে বসলো, কিন্তু তার মনে মনে এক গভীর পরিকল্পনা তৈরি হচ্ছিল। এই অপমানের শোধ সে কিভাবে নেবে? আর অয়ন কি সত্যি শ্রেয়ার হাতের পুতুল হয়ে থাকবে? রিকশায় বসে মায়া যখন রিনির মাথাটা নিজের কোলে টেনে নিল, তার চোখে জল ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। সে বাপের বাড়ি যায়নি, কারণ মায়া জানতো সেখানে গেলে তাকে আবার সেই পরিত্যক্তা মেয়ের তকমা নিয়ে বোঝা হয়ে থাকতে হবে। মায়া সোজা চলে গেল তার পুরনো বান্ধবী তিতিরের বাড়ি। বিয়ের আগে তিতির আর মায়া মিলে একটা ছোট বুটিক খোলার স্বপ্ন দেখত। বিয়ের পর মায়া সংসারী হলো, আর তিতির এখন একটা বড় ফ্যাশন হাউসের ডিজাইনার। তিতির দরজা খুলেই অবাক, মায়া এই অসময়ে হাতে ব্যাগ কেন? মায়া শুধু বলল, তিতির, 7 বছর পর আমি আবার মায়া হতে এসেছি, আমাকে কয়েকদিন থাকতে দিবি? তিতির কিছু না জিজ্ঞেস করে মায়াকে বুকে টেনে নিল। সেই রাতেই শুরু হলো মায়ার নতুন যুদ্ধ। মায়া বুঝতে পারল শুধু অভিমান করে বসে থাকলে চলবে না। শ্রেয়ার দেওয়া 50,000 টাকার দেনাটা তাকেই শোধ করতে হবে। তবেই সে অয়নকে আর অয়নের পরিবারকে উচিত জবাব দিতে পারবে। 1 মাস পর অয়নদের বাড়িতে এখন রান্নার লোক নেই। শাশুড়ি মায়ের হাঁটুতে ব্যথা বেড়েছে, আর অয়ন অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে সোফায় পড়ে থাকে। ঘরের কোণে কোণে ধুলো জমেছে। অয়ন প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকে একটা মেসেজের আশায়, কিন্তু মায়ার দিক থেকে কোনো সাড়া নেই। শ্রেয়া মাঝে মাঝে অয়নকে ফোন করে দামি গিফট পাঠাতে চায়, কিন্তু অয়ন এখন বুঝতে পারছে দামি গিফটে ডাল ভাতের শান্তি পাওয়া যায় না। একদিন অফিস থেকে ফেরার পথে অয়ন দেখলো রাস্তার মোড়ে একটা নতুন বুটিক শপ উদ্বোধন হচ্ছে। মায়া নিজের জন্য সাজ। কৌতূহল নিয়ে ভেতরে ঢুকতেই অয়ন থমকে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে আছে মায়া, তবে সে ঘাম মাখা সাধারণ মায়া নয়। পরনে ছাই রঙের হ্যান্ডলুম শাড়ি, চোখে আধুনিক ফ্রেমের চশমা, আর চুলে একটা সুন্দর খোপা। মায়া তখন এক কাস্টমারকে নিজের ডিজাইনের শাড়ি দেখাচ্ছিল। ওর চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। অয়নকে দেখে মায়া কাস্টমার বিদায় দিয়ে এগিয়ে এলো। খুব স্বাভাবিক গলায় বলল, কেমন আছো অয়ন, বাড়ির সবাই ভালো? অয়ন অবাক হয়ে বলল, মায়া তুমি এসব করছো, টাকা কোথায় পেলে? মায়া একটা হালকা হাসি হাসলো। বিয়ের সময় মা যে কটা গয়না দিয়েছিল সেগুলো কোনোদিন পরিনি, সেগুলো বিক্রি করেছি। আর তিতিরের সাথে জয়েন্ট ভেঞ্চারে এই দোকানটা শুরু করেছি। রিনি এখন পাশে একটা ভালো ডে কেয়ারে থাকে। অয়ন আমতা আমতা করে বলল, বাড়ি চলো মায়া, মা খুব অসুস্থ, আসলে তোমার অভাবটা আমরা। মায়া তাকে থামিয়ে দিল। ড্রয়ার থেকে একটা চেক বের করে অয়নের সামনে রাখলো। এখানে ঠিক 50,000 টাকা আছে। 1 টাকাটা সুদের জন্য ধরো। এই চেকটা শ্রেয়াকে দিয়ে দিও, বলো মায়া তার ঋণ চুকিয়ে দিয়েছে, এখন মায়া মুক্ত। অয়ন চেকটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা এই মায়াকে সে চেনে না। এই মায়া
কারো ওপর নির্ভর করে না। অয়ন ধীর গলায় বলল, আমি খুব বড় ভুল করেছি মায়া, আমায় কি আর একটা সুযোগ দেওয়া যায় না? মায়া জানলার বাইরে বিকেলে রোদের দিকে তাকালো, তারপর বলল, সুযোগ তো সবাই চায় অয়ন, কিন্তু যে বিশ্বাস একবার ভেঙে যায় তাকে কি জোড়া লাগানো যায়? আজ আমার কাছে সময়ের খুব অভাব। আজ সন্ধ্যায় আমার একটা বড় ডিল আছে। অয়ন দেখলো মায়া আর তার জন্য চা করে আনবে না বা তোয়ালে মেলে দেবে না। মায়া এখন নিজের পৃথিবী গড়তে ব্যস্ত। অয়ন যখন দোকান থেকে বেরিয়ে আসছিল তখন দেখলো দরজার বাইরে রিনিকে নিয়ে তিথির দাঁড়িয়ে আছে। রিনি মায়াকে দেখে মা বলে চিৎকার করে জড়িয়ে ধরলো। মায়া রিনিকে কোলে তুলে নিল। অয়নের মনে হলো সে আজ শুধু মায়াকে হারায়নি, নিজের ঘরকেও হারিয়ে ফেলেছে। কিন্তু ঠিক তখনই শ্রেয়ার গাড়িটা দোকানের সামনে এসে থামলো। শ্রেয়া গাড়ি থেকে নেমে দেখলো অয়ন দাঁড়িয়ে আছে। শ্রেয়ার হাতে অয়নের নামে একটা আইনি নোটিশ। শ্রেয়া কি এবার অয়নের কেরিয়ার ধ্বংস করার ছক কষছে? মায়া কি পারবে অয়নকে বাঁচাতে, নাকি নিজের নতুন পথে এগিয়ে যাবে? শ্রেয়া গাড়ি থেকে নামতেই মেলার সে ম্লান মায়া আর আজকের এই মায়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ স্পষ্ট হয়ে উঠল। শ্রেয়ার হাতে একটা ফাইল। সে অয়নের দিকে তাকিয়ে বিষাক্ত হেসে বলল, অয়ন, তুমি ভেবেছিলে 50,000 টাকা ফেরত দিলেই সব মিটে যাবে? অফিসের অডিটে যে কারচুপি তুমি করেছিলে তার সব প্রমাণ আমার ল্যাপটপে আছে। এই নোটিশটা দেখো, কালকের মধ্যে যদি তুমি আমার শর্ত না মানো তবে তোমার চাকরি তো যাবেই, সাথে জেলটাও হবে নিশ্চিত। অয়ন পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে জানতো শ্রেয়া যখন তাকে টাকা দিয়েছিল তখন সে কিছু ব্ল্যাঙ্ক ফর্মে সই করিয়ে নিয়েছিল। অয়ন ভেবেছিল ওটা নেহাতি ফর্মালিটি, কিন্তু আজ বুঝলো ওটা ছিল একটা ফাঁদ। মায়া এতক্ষণ সবটা আড়াল থেকে শুনছিল। সে ধীর পায়ে এগিয়ে এলো, শ্রেয়ার চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল, শর্তটা কি শ্রেয়া? অয়নকে আবার তোমার দাসে পরিণত করা, নাকি আমাদের জীবনটা ছাড়খাড় করে দেওয়া? শ্রেয়া তাচ্ছিল্যের সুরে বলল, তুমি এসব বুঝবে না মায়া। তুমি বড়জোর শাড়ি ডিজাইন করতে পারো, কিন্তু কর্পোরেট আইনের প্যাচ তোমার মাথার ওপর দিয়ে যাবে। অয়নকে বাঁচাতে চাইলে ওকে আমার সাথে সিঙ্গাপুরে শিফট করতে হবে। মায়া হাসলো, সেই হাসিতে করুণা ছিল। সে পকেট থেকে নিজের ফোনটা বের করলো। শ্রেয়া দিদি, আপনি ভুলে গেছেন যে আমিও এখন বিজনেস করি, আর বিজনেসে টিকে থাকতে গেলে কিছু সিকিউরিটি রাখতে হয়। মায়া ফোনের একটা অডিও প্লে করলো। স্পিকারে ভেসে এলো শ্রেয়ার কণ্ঠস্বর। মায়াকে ফোন করে সে বলছে, মায়া, তোমার করা অপমান আমি কোনোদিন ভুলবো না, এর শোধ আমি নেব। অয়ন আমার থেকে যে 50,000 টাকা ধার নিয়েছে, আমি তার বদলে অয়নের কাছ থেকে একটা ব্ল্যাঙ্ক পেপারে সই করিয়ে নিয়েছি। তাতে আমি যা খুশি লিখতে পারি, আর ওকে অফিসের টাকা কারচুপি করার কেসেও ফাঁসাতে পারি। আমি যা খুশি করতে পারি। তোমরা দুজনে তৈরি থেকো এর জন্য। শ্রেয়ার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। মায়া বলল, সেদিন আপনি যখন আমায় ফোনে এসব বলছিলেন তখন থেকেই আমার ফোনে রেকর্ডিং অন ছিল। আপনার প্রতিটা কথা, প্রতিটা ষড়যন্ত্র এখানে রেকর্ড করা আছে। আপনি যদি অয়নের নামে নোটিশ পাঠান তবে এই অডিও ক্লিপটা আপনার কোম্পানির হেড অফিসে আর পুলিশের কাছে পৌঁছে যাবে। ব্ল্যাকমেল আর জালিয়াতির দায়ে কার জেল হবে সেটা এবার আপনি ভেবে দেখুন। শ্রেয়া থতমত খেয়ে গেল। সে কল্পনাও করেনি যে এই সাধারণ ঘরোয়া মেয়েটা এত বড় চাল চালতে পারে। সে কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে গাড়িতে গিয়ে বসলো। ধুলো উড়িয়ে গাড়িটা চলে গেল। অয়ন যেন প্রাণ ফিরে পেল। সে মায়ার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলো। মায়া, তুমি আমার এত বড় বিপদ থেকে বাঁচালে। আমি তো তোমার সাথে কত অন্যায় করেছি। মায়া অয়নের চোখের জল মুছিয়ে দিল না। সে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো, শান্ত গলায় বলল, আমি তোমাকে বাঁচাইনি অয়ন, আমি আমার মেয়ের বাবার সম্মান বাঁচিয়েছি। আমি চাই না রিনি বড় হয়ে শুনুক তার বাবা জালিয়াতি করে জেলে গিয়েছিল। অয়ন মায়ার হাত ধরার চেষ্টা করলো। মায়া, চলো না, সব ভুলে নতুন করে শুরু করি। আমি কথা দিচ্ছি মাও এখন সব বুঝেছেন। তোমার বুটিকও চলবে, তুমি যেমন চাইবে তেমনই হবে। মায়া জানলার বাইরে গোধূলির আলোর দিকে তাকালো। অয়ন, সব ভুলে যাওয়া যায়, কিন্তু ভেঙে যাওয়া কাজ জোড়া লাগালে দাগ থেকে যায়। আমি আর বাড়ি ফিরবো না। অয়ন চমকে উঠল, কেন? সব তো মিটেই গেল, তাহলে তুমি কেন ফিরবে না? মায়া বলল, মিটে গেছে বাইরের ঝড়টা, কিন্তু আমার ভেতরের মায়াটা যে বড় হতে শুরু করেছে। আমি আরও কিছুদিন একা থাকতে চাই। নিজের পায়ে দাঁড়ানো যে কতটা শান্তির সেটা আমি এই 1 মাসে বুঝেছি। তবে হ্যাঁ, রিনিকে নিয়ে আমি মাঝে মাঝে তোমার কাছে যাব। তুমিও আসবে দেখা করতে। আমরা বন্ধু হতে পারি কি না সেটা সময় বলবে। অয়ন বুঝতে পারল সে যে মায়াকে ফেলে এসেছিল সেই মায়া আর নেই। এই মায়া অপরাজেয়। 1 বছর পর
মায়ার বুটিক এখন শহরে নামকরা ব্র্যান্ড। অয়ন এখন নিয়মিত রিনির স্কুলে যায়, বাজারের ফর্দ নিজেই করে। মায়া এখন আর নুন চিনের হিসাব মেলায় না, সে এখন স্বপ্নের হিসাব মেলায়। একদিন মায়ার শোরুমে অয়ন এলো একটা বড় ফুলের তোড়া নিয়ে। আজ তাদের বিবাহ বার্ষিকী। অয়ন হাঁটু গেড়ে বসে বলল, আজ কি আরও একবার আমাকে তোমার জীবনের সঙ্গী করবে? এবার স্বামী হিসেবে নয়, একজন যোগ্য জীবন সঙ্গী হিসেবে। মায়া হাসলো, সেই হাসিতে এবার কোনো বিষণ্ণতা নেই। সে কি অয়নকে আবার আপন করে নেবে, নাকি নিজের একলা চলায় সে বেশি খুশি? মায়ার শোরুমের ভেতর তখন হালকা এসি, ঠান্ডা রজনীগন্ধার ঘ্রাণ। শোরুমের কাচের দেওয়াল দিয়ে বাইরে দেখা যাচ্ছে বৃষ্টির তোড়। ঠিক 1 বছর আগের সে দিনটার কথা মায়ার মনে পড়ে গেল, যেদিন সে রিনিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। অয়ন তখন হাঁটু গেড়ে বসে আছে, হাতে সেই রজনীগন্ধার স্তবক। ওর চোখের কোণে জল চিকচিক করছে। অয়ন কাপা গলায় বলল, এই 1 বছরে আমি বুঝেছি মায়া, সংসার মানে শুধু চাল ডালের হিসাব নয়। সংসার মানে হলো একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখা। আমি যোগ্য স্বামী হতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, আমি প্রতিদিন নিজেকে পাল্টানোর চেষ্টা করেছি। মায়া কিছুক্ষণ চুপ করে অয়নের দিকে তাকিয়ে রইল। সে দেখল অয়নের শার্টের হাতার একটা বোতাম ছিঁড়ে গেছে, যেটা আগে হলে মায়া নিজে হাতে সেলাই করে দিত। অয়নের চুলে হালকা পাক দেখা দিয়েছে। সংসার আর অনুশোচনার চাপে লোকটা যেন অনেকটাই ভেঙে পড়েছে। মায়া ধীর পায়ে এগিয়ে গেল, অয়নের হাত থেকে ফুলের তোড়াটা নিল না, বরং অয়নের হাতটা ধরে তাকে টেনে তুলল। মায়া শান্ত স্বরে বলল, অয়ন, ঘৃণা করা খুব সহজ, কিন্তু ক্ষমা করতে অনেক বড় মনের প্রয়োজন হয়। আমি গত 1 বছর একা থেকে বুঝেছি, নিজের পায়ে দাঁড়ানোটা যেমন আনন্দের, তেমনই দিন শেষে প্রিয় মানুষের সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়াটাও পরম শান্তির। অয়ন অবাক হয়ে মায়ার দিকে তাকালো। মায়া ম্লান হেসে বলল, তবে শর্ত একটা আছে। আমি আর আগের সে তিল তিল করে মরে যাওয়া মায়া হতে পারবো না। আমি আমার কাজ, আমার বুটিক সবই চালিয়ে যাব। তুমি কি পারবে আমার এই নতুন রূপটাকে সম্মান দিয়ে পাশে থাকতে? অয়ন মায়ার 2 হাত নিজের মুঠোয় পুরে নিল। আমি কথা দিচ্ছি মায়া, এখন থেকে ডাল ভাতের নুন চিনির হিসাব আমরা দুজনে মিলে করব। রিনির স্কুলের ফি থেকে শুরু করে তোমার শোরুমের ডিজাইন, সব কিছুতেই আমি তোমার ছায়া হয়ে থাকব। ঠিক সেই সময় শোরুমের দরজায় একটা শব্দ হলো। মায়া আর অয়ন ফিরে তাকিয়ে দেখল অয়নের মা, মায়ার শাশুড়ি, রিনির হাত ধরে দাঁড়িয়ে আছেন। মা ধীর পায়ে মায়ার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ দুটো ভেজা। শাশুড়ি মা মায়ের মাথায় হাত রেখে বললেন, বৌমা, আমি বড় ভুল করেছিলাম। বাইরের মানুষের কথায় ঘরের লক্ষ্মীকে চিনতে পারিনি। আমার সংসারটা আজ শ্মশান হয়ে গেছে। আমায় কি আর একবার মা বলে ডাকার সুযোগ দিবি না? মায়ার ভেতরের সবটুকু কঠোরতা যেন মোমের মতো গলে গেল। সে নিচু হয়ে শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করল। শাশুড়ি মা তাকে জড়িয়ে ধরলেন। রিনি মাঝখানে দাঁড়িয়ে হাততালি দিয়ে উঠল, বাবা, মা, চলো এবার বাড়ি যাই। বাইরে বৃষ্টি থেমে গেছে। মেঘের ফাঁক দিয়ে বিকেলের মিষ্টি রোদ উকি দিচ্ছে। অয়ন মায়ার ব্যাগটা নিজের হাতে তুলে নিল। আজ আর মায়া রিকশায় একা নয়, অয়ন রিকশা ডাকলো। আর মায়া দেখল অয়ন নিজে হাতে রিনির জুতোটা ঠিক করে দিচ্ছে। রিকশায় চড়ে বাড়ির পথে যেতে যেতে মায়া অয়নের কাঁধে মাথা রাখল। 8 বছর পর আজ মায়ার মনে হলো নুন আর চিনির সঠিক মিশ্রণে তাদের সংসারটা আবার মিষ্টি হয়ে উঠেছে। চিনে বাদামের সেই পুরনো গন্ধটা আজ আর তেতো নয়, বরং তাতে মিশে আছে আগামীর অফুরন্ত সম্ভাবনা। শ্রেয়া এখন অতীত, আর মায়া হলো অয়নের বর্তমান ও ভবিষ্যৎ। জীবনের লড়াইটা মায়া জিতেছে ঠিকই, তবে সে জয়ের আনন্দ আজ পূর্ণ হলো অয়নের ভালোবাসায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।